প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকে উচ্চতর গণিত বই বের করো। পৃষ্ঠা নম্বর 95, দাগ নম্বর 18 এর গ। এবং আজকের দিনে আমার উদ্দেশ্য হলো দুইটা এক্সট্রা করানো। দুইটা এক্সট্রা যদি আমি আজকে করতে পারি তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। প্রথমটা তুলনামূলক একটু ছোট, কিন্তু পরেরটা বেশ বড়। দুইটা এক্সট্রা করে এই চ্যাপ্টার থেকে বিদায় নেওয়ার ইচ্ছা আজকে। আর যদি সুযোগ থাকে এবং সময় থাকে তাহলে আমি পরবর্তী অনুশীলনী অর্থাৎ 4 অধ্যায়ের পরে 5 অধ্যায়ের প্রথম অনুশীলনী 5.1, তোমরা ইতিমধ্যে দেখছো কিনা জানি না। 5 অধ্যায়ে কিন্তু 7টা অনুশীলনী আছে। 5.1, 5.2, 3, 4, 5, 6, 7, 7টা অনুশীলনী মিলে অধ্যায় 5। আর এই অধ্যায় 5 থেকে অনেক সময় একটা সিকিউ আসে, আবার কখনো কখনো আদৌ সিকিউ আসে না। তো তারপরেও এমসিকিউ এখান থেকে থাকবেই। অধ্যায় 5 থেকে কমপক্ষে 4টা এমসিকিউ থাকবে, যার জন্য অবশ্যই আমাদের অধ্যায় 5 সলভ করতে হবে। তো সেটা পরে, আজকে আমার মূল টার্গেট হলো দুইটা এক্সট্রা। কোনটা কোনটা আমি বলি। 18 দাগের গ, তোমরা দেখো আমি কিন্তু বোর্ডেও একটা দাগ নম্বর দিয়ে রাখছি। 18 এর গ, তোমরা প্রত্যেকে খাতায় দাগ নম্বর দাও 18 এর গ। আর একটা এক্সট্রা আমি বলি, সেটা হলো দাগ নম্বর 8। এটা কমপ্লিট হলে, 18 দাগের গ কমপ্লিট হলে দাগ নম্বর 8 এটা নিয়ে আমি আলোচনা করব। এই দুইটা এক্সট্রা যদি কমপ্লিট হয় তাহলে আমি বলবো চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। এখন আমি আসি 18 দাগের গ নম্বরে আসলে চাইছে কি। প্রত্যেকে দেখো, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। শুরুতেই বলা আছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। আমরা নিশ্চয়ই প্রত্যেকেই পিথাগোরাসের উপপাদ্যটা জানি। কি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অন্য দুই বাহুর স্কয়ারের সমষ্টি। এখন দেখো, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করো। তার আগে ক নম্বরে আছে তথ্যানুসারে চিত্র আঁকো। খ নম্বরে আছে টি হতে বৃত্তে দুইটি স্পর্শক আঁকো। টি বলতে কি বোঝানো হয়েছে? প্রত্যেকে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, আমি কিন্তু এখানে কেন্দ্রের জায়গায় ও দিয়েছি এবং তোমরা প্রত্যেকে দাও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। অর্থাৎ এই যে যদি আমি বলি এটা হলো ও আর, এটা হলো ও কিউ, তাহলে এই যে ও আর কিংবা ও কিউ প্রত্যেকটা দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। যেহেতু বলা আছে দেখো বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, শুধু তাই না, আরো বলা আছে এবং ও হতে 5 সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত। এই বিন্দুটা হলো টি এবং ও থেকে এই টি এর যে দূরত্ব ওটি, এই ওটি হলো 5 সেন্টিমিটার। ও আর কিংবা ও কিউ এটা হলো 3 সেন্টিমিটার আর ওটি হলো 5 সেন্টিমিটার। এখন বলা হয়েছে কি, টি হতে খ নম্বরের দিকে তোমরা একটু লক্ষ্য করো, সেখানে বলা আছে টি হতে বৃত্তে দুইটি স্পর্শক আঁকো। সেই দুইটি স্পর্শক হলো টি কিউ এবং টি আর। আমরা ইচ্ছা করলে অন্য কোনো অক্ষরও দিতে পারতাম। আর এই যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক অঙ্কন করা, এটা আমি কিন্তু গতদিনই বলেছিলাম। পৃষ্ঠা নম্বর 92, উদাহরণ 3। এই উদাহরণ 3-এ কিন্তু এই কথাটা বলা আছে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে বৃত্তে কিভাবে স্পর্শক আঁকতে হবে। এখন প্রত্যেকে চিত্র আঁকার পরে
তোমরা লিখবা চিত্রের নিচে, কিন্তু আমি একটু পাশে লিখবো। পাশে লেখো, আমি লিখতেছি পাশে, তোমরা লেখো নিচে। এইখানে দেখো বলা আছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, তার মানে আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন ভিত্তিক কাজটাই করব। বিধায় বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনায় যাব না। শুরুতে কি লিখবো? লেখো ক্ষয়ে প্রাপ্ত বা ক্ষয়ের চিত্র হতে পায়। ক্ষয়ের চিত্র, এই চিত্রটা কিন্তু ক্ষতেও আঁকা হয়েছিল। ক্ষয়ের চিত্র হতে পায় টি কিউ এবং টি আর বৃত্তের দুইটি স্পর্শক। টি কিউ এবং টি আর বৃত্তের দুইটি স্পর্শক। এখন দেখো তোমরা একটু 93 পেজ বের করো। 93 পেজ বের করে এখানে দেখো ধাপ 3-এ বলা আছে তাহলে পি কিউ এবং পি আর নির্ণেয় স্পর্শক। এখন পি কিউ ও পি আর কে পরিমাপ করে পাই পি কিউ সমান পি আর। এই যে পরিমাপ, এই পরিমাপ কিন্তু না করেও এটা প্রমাণ করা যায়। প্রমাণ করা যায় কিভাবে? প্রত্যেকে লেখো ক্ষয়ের চিত্র হতে পাই টি কিউ ও টি আর, টি কিউ ও টি আর বৃত্তের দুইটি স্পর্শক। আমার মনে হয় এখানে কোনো জটিল কথা আমি বলিনি, যে টি কিউ এবং টি আর বৃত্তের দুইটি স্পর্শক। এরপরে লেখো আমরা জানি যে কথাটা আমি এখন লিখতেছি আসলে এই কথাটা আমরা এখনো জানি না। তার মানে ক্লাস 9-এ আমাদের দ্বিতীয় সাময়িক অর্থাৎ বার্ষিক পরীক্ষায় জেনারেল ম্যাথের 8 অধ্যায়টা সিলেবাসে আছে। জেনারেল ম্যাথের 8 অধ্যায়ে 12টা উপপাদ্য আমাদের করতে হবে। এই 12টা উপপাদ্য যখন করা হয়ে যাবে তখনই শুধুমাত্র আমরা বলতে পারবো আমরা জানি যে কথাটা এখন লিখবো এই কথাটা। আসলে আমরা এখনো জানি না, কিন্তু যেহেতু জেনারেল ম্যাথ পার হয়ে হায়ার ম্যাথে আসতে হয়, সব সময় নিয়ম হলো জেনারেল ম্যাথের টোটাল সিলেবাসটা শেষ করে হায়ার ম্যাথে আসতে হয়। তাহলে এই যে আজকে লিখতেছে আমরা জানি এই কথাটা সার্থকতা পায়। কিন্তু আমরা যদি তা করি তাহলে অনেকের ধারণা হবে স্যার বোধহয় শুধু জেনারেল ম্যাথ করাবে, হায়ার ম্যাথ মনে হয় করাবে না। এই কারণে নিয়ম হলো জেনারেলের সিলেবাস শেষ, হায়ারের সিলেবাস শুরু। কিন্তু আমি সেটা করি না। আমি কি করতেছি দেখো, জেনারেল ম্যাথের 4 অধ্যায় করছি, হায়ার ম্যাথের 4 অধ্যায় করতেছি। এরপরে আবার জেনারেল ম্যাথের একটা অধ্যায়ে যাব, এরপরে আবার হায়ার ম্যাথের একটা অধ্যায়ে আসবো। অর্থাৎ একটা একটা করে অধ্যায় 2 ম্যাথ থেকে করানো হয়, যদিও এটা আইনসঙ্গত না। কেন আইনসঙ্গত না? আজকের আমি তো আমরা জানি বলতেছি, আমি এখন যে জিনিসটা লিখবো এইটা আসলে জেনারেল ম্যাথের 8ম অধ্যায়ের 12টা উপপাদ্য করার পরে আমরা জানবো। তারপরেও যেহেতু আমরা এই পর্যায়ে চলে আসছি, আমরা এখন লিখি। কি লিখবো? আমরা জানি বৃত্তের কোন বিন্দুতে, বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। প্রত্যেকে একটু এই কথাটা লিখে নাও। কি কথা? বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমি একটু ব্যাখ্যা করব। দেখো, বৃত্তের কোন বিন্দুতে, মনে করো আর বিন্দুতে,
এই আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শক জিনিসটা কি? স্পর্শক হলো একটি সরল রেখা যা বৃত্তের একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে যায়। আমি আবার বলি, স্পর্শক হলো একটি সরল রেখা যা বৃত্তের একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে যায়। যেমন এই যে আর বিন্দুতে টি আরটা হলো স্পর্শক। কেন? দেখো আর বিন্দুতে স্পর্শ করে এই সরল রেখাটি চলে গেছে। বলা হয়েছে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে এই টি আর হলো স্পর্শক। সেটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলতে বোঝানো হয়েছে এই সরল রেখাটি এই বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দু এবং কেন্দ্র যোগ করলে যে ব্যাসার্ধ পাওয়া যাবে। একটি বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ পাওয়া যায়, যেমন কেন্দ্রের সঙ্গে পরিধির একটা বিন্দু যোগ করলেই ব্যাসার্ধ। কিন্তু স্পর্শ বিন্দু আর কেন্দ্র যোগ করলে যে ব্যাসার্ধটি পাওয়া যায় এই ব্যাসার্ধটির নাম হলো, আমি আবার বলি, কেন্দ্র এবং পরিধির যে কোনো বিন্দু যোগ করলেই ব্যাসার্ধ পাওয়া যায়। কিন্তু স্পর্শ বিন্দু আর কেন্দ্র যোগ করলে যে ব্যাসার্ধ পাওয়া যায় এর নাম হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমি আবারও বলি, স্পর্শ বিন্দু এবং কেন্দ্র যোগ করলে যে ব্যাসার্ধটা পাওয়া যায় এই ব্যাসার্ধকে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর সেটা হলো ও আর কিংবা ও কিউ। এই যে ও আর, এই ও আরটা হবে টি আর এর উপর লম্ব। এই কথাটাই আমি এখানে লিখে রাখছি এবং আজকে আমরা এই কথাটা জেনে নিয়ে কাজ শুরু করি। কিন্তু আগামীতে অর্থাৎ জেনারেল ম্যাথের অষ্টম অধ্যায়ে যখন আমরা যাব, আমি বলে রাখতেছি, আমি এই উপপাদ্য তোমাদের তখন প্রমাণ করে দেব যে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখন দেখো, তাই যদি হয় তাহলে ও আর টি কোণ, ও আর টি এই কোণের পরিমাণ কিন্তু এক সমকোণ। এমনকি ও কিউ টি এই কোণের পরিমাণও কিন্তু এক সমকোণ। প্রত্যেকে লেখো। এখন বৃত্তের উপরস্থ আর বিন্দুতে টি আর স্পর্শক এবং ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমি আবার বলি, এখন বৃত্তের উপরস্থ আর বিন্দুতে টি আর স্পর্শক এবং ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব টি আর লম্ব ও আর। এই কথাই কিন্তু আমি একটু আগে বলছিলাম যে স্পর্শকটা কি হবে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আর যখনই টি আর লম্ব ও আর, তখন আমি বলতে পারি অতএব কোণ ও আর টি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ও আর টি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অনুরূপভাবে কোণ ও কিউ টি, প্রত্যেকে লেখো, অনুরূপভাবে কোণ ও কিউ টি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। আর আমরা জানি যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় ওই ত্রিভুজটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি।
আর আমরা জানি যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় ওই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। অতএব ORP এবং OQT উভয়ই সমকোণী অতএব ORT এবং OQT উভয়ই সমকোণী ত্রিভুজ। যেহেতু এদের প্রত্যেকেরই একটি কোণ সমকোণ, কাজে এটাকে আমরা বলতে পারি উভয়ই সমকোণী ত্রিভুজ। এখন দেখো, দুটো ত্রিভুজ যখন সমকোণী, এই মুহূর্তে আমার কাজ হলো এই দুটো ত্রিভুজ অর্থাৎ ORT এবং OQT এই দুটো সমকোণী ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। আমরা জানি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হলো অতিভুজ অতিভুজ সমান এবং এক বাহু এক বাহুর সমান। কি লিখবো এরপরে? তোমরা একটু নিচে লেখো, আমি লিখব উপরে। এখন ORT এবং OQT সমকোণী ত্রিভুজদ্বয়। এখন ORT এবং OQT সমকোণী ত্রিভুজদ্বয়ে লক্ষ্য করো অতিভুজ এই ত্রিভুজ যেটা ORT ত্রিভুজের লক্ষ্য করো আর কোণটা হলো এক সমকোণ। আমরা জানি সমকোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ। তাহলে ORT যে ত্রিভুজ, এর যেহেতু এটা সমকোণ, এর বিপরীত বাহু OT নিশ্চয়ই অতিভুজ হবে OT। আবার OQT ত্রিভুজে আসো, OQT ত্রিভুজে এই কোণটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা? OT। তাহলে অতিভুজ কোনটা? OT। তাহলে আমি যেটা লিখতে চাচ্ছি অতিভুজ OT সমান অতিভুজ OT। দেখো আমার কথা বোঝা যায় কিনা। এখন যদি বলো স্যার কারণটা কি, তাহলে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো সাধারণ বাহু। আমি আবার বলি অতিভুজ OT সমান অতিভুজ OT। কেন? সাধারণ বাহু। এই গেল একটা। এবং কি OR সমান OQ এবং OR সমান OQ। এখন কথা আসতে পারে কেন সমান? প্রত্যেকে দেখো, আমি আবার বলি OR সমান OQ এই দুইটা সমান, তার কারণ হলো এরা একই বৃত্তের ব্যাসার্ধ। থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতিভুজ অতিভুজ সমান, এক বাহু এক বাহু সমান। যখনই অতিভুজ অতিভুজ সমান হলো, এক বাহু সমান হলো, তখন কিন্তু আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ অর্থাৎ ORT এবং OQT এই দুইটা ত্রিভুজ সর্বসম। প্রত্যেকে লেখো অতএব ত্রিভুজ ORT সর্বসম ত্রিভুজ OQT। ত্রিভুজ ORT সর্বসম ত্রিভুজ OQT। এখন যে জিনিসটা আমাদের জানতে হবে, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, আমি আবার বলি দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে, আমরা আগেও জানি, সেটা হলো এই যে কোনো বাহু সমান অনুরূপ বাহু, এমনকি যে কোনো কোণ সমান অনুরূপ কোণ। যখনই আমি বললাম ORT ত্রিভুজ সর্বসম OQT ত্রিভুজ, তখন আমি বলতে পারি অতএব TR সমান TQ। অতএব TR সমান TQ, এই দুটো কিন্তু সমান। যদি বলো স্যার কেন সমান, উত্তর হলো দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, যে কোনো বাহু সমান অনুরূপ বাহু, এমনকি
যে কোনো কোণ সমান অনুরূপ কোণ। যখনই টি আর সমান টি কিউ হয়ে গেল, লেখো দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ কমা ও আর ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং ওটি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা শুরুতেই বলছিলাম যে বৃত্তের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত। এই জিনিসটা কিন্তু আমাদের মূল বইয়েও দেখো উদ্দীপকের ভিতরে দেওয়া আছে কি, বৃত্তের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার এবং ওটি যেটা অর্থাৎ কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত। এই কারণে বলা হয়েছে ওটি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখন দেখো ওটি হলো অতিভুজ, এটা 5 সেন্টিমিটার, ও আর হলো 3 সেন্টিমিটার। অতএব বা এইভাবে লেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আরো একটু যদি আমরা বিস্তারিত লিখতে চাই সেক্ষেত্রে লিখতে হবে এখন ও আর টি সমকোণী ত্রিভুজে ও আর টি সমকোণী ত্রিভুজে ও আর টি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলা যায় দেখো, ও আর স্কয়ার প্লাস টি আর স্কয়ার, টি আর স্কয়ার প্লাস ও আর স্কয়ার ইজ ইকুয়াল টু ও টি স্কয়ার। যদি বলা হয় কেন, আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অন্য দুই বাহুর স্কয়ারের সমষ্টি। এখন যদি আমি মান বসাই কেমন, বা টি আর স্কয়ার প্লাস ও আর এর মান হলো 3, এখানে আমি লিখেও রাখছি, এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ও টি সমান 5 তার হোল স্কয়ার। এইখান থেকে একটু ক্যালকুলেশন করো, বা টি আর স্কয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 25। আমি একটু উপরের দিকে করলাম, বা টি আর স্কয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9, বা টি আর স্কয়ার ইজ ইকুয়াল টু 16, বা টি আর সমান √16, অতএব টি আর সমান 4। যখনই টি আর এর মানটা পেয়ে গেলাম সেটা কত হলো, 4 সেন্টিমিটার। টি আর এটা হলো 4 সেন্টিমিটার। এরপরে লেখো অনুরূপভাবে টি কিউ সমান 4 সেন্টিমিটার। প্রত্যেকে লেখো অনুরূপভাবে টি কিউ টি কিউ সমান 4 সেন্টিমিটার। অতএব স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইজ ইকুয়াল টু 4 প্লাস 4 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। লক্ষ্য করো, এই যে টি আর হলো 4 সেন্টিমিটার, আবার টি কিউও কিন্তু 4 সেন্টিমিটার। তাহলে এটাও 4, এটাও 4। আমি আবার বলি, টি আর হলো 4 সেন্টিমিটার, টি কিউ হলো 4 সেন্টিমিটার। টি আরও যেমন স্পর্শ,
PQ কিন্তু স্পর্শক। তাহলে স্পর্শক দ্বয়ের অর্থাৎ দুইটা স্পর্শকের দৈর্ঘ্যের সমষ্টি হবে 4 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, যোগ করলে হবে 8 সেন্টিমিটার। এটাই ছিল মূলত আমাদের 18 দাগের গ নম্বর। প্রত্যেকে দেখো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করো। এই যে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা ব্যবহার করছি, এইটা ব্যবহার করে স্পর্শক দুটোর দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম কাজ যেটা সেটা হলো স্পর্শক দুটো যে সমান এইটা প্রমাণ করতে হবে। যখনই স্পর্শক দুটো সমান প্রমাণ করতে পারলাম, এরপরে পিথাগোরাস ব্যবহার করে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। কিভাবে ব্যবহার করে? পিথাগোরাসটা হলো এই অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অন্য দুই বাহুর স্কয়ারের সমষ্টি। এইখানে দেখো আমাদের এই যে টিআর এর মান আমরা জানি না, কিন্তু ওটি 5 সেন্টিমিটার আবার ওআর 3 সেন্টিমিটার। আচ্ছা, আমি আবার বলি, প্রত্যেকে লক্ষ্য করো। আমি যেটা বলতেছিলাম, যখনই আমরা জানলাম দুটো ত্রিভুজ সর্বসম টিআর সমান টিকিউ, এরপরে আমরা যে কাজটা করলাম ওআর এর মান 3, ওটি এর মান 5, তাহলে আমি টিআর বের করলাম কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ইতিমধ্যে একজন প্রশ্ন করছে যে টিআর সমান টিকিউ, এইটা আমি বের করব কেন? উত্তরটা হলো এই, টিআর সমান টিকিউ যদি বের না করি, তাহলে যখনই আমি টিকিউ সমান 4 সেন্টিমিটার বের করলাম, টিআর কত তা তো আমরা এই যে এখানে দেখো টিআর সমান 4 সেন্টিমিটার বের করছি। টিআর 4 সেন্টিমিটার আমি হিসাব কিতাব করে পাইলাম। টিআর সমান টিকিউ যদি প্রমাণ না করি, তাহলে আমি যে লিখলাম অনুরূপভাবে টিকিউ সমান 4 সেন্টিমিটার, এইটা কিন্তু আমি লিখতে পারতাম না। প্রত্যেকে খেয়াল করো, টিআর সমান টিকিউ যদি প্রমাণ না করে নিতাম, তাহলে টিআর এর মান বেরোলে টিকিউ ওই মানটাই যে হবে, এটা কিন্তু আমরা বলতে পারতাম না। যেহেতু পারতাম না, এই কারণে আগে প্রমাণ করে নিছি টিআর সমান টিকিউ, যাতে একটা বের করলেই সঙ্গে সঙ্গে বলে দিতে পারি আর একটা দৈর্ঘ্য তাই হবে। অর্থাৎ দুটো দৈর্ঘ্যের সমষ্টি 4 + 4 = 8, যেটা আমি বলে রাখছি। দেখো আমার কথা ক্লিয়ার কিনা। আমি আবারও বলি, টিআর সমান টিকিউ যদি প্রমাণ না করা হয়, তাহলে আমরা একটি মান বের করার পরে অন্যটার মানও যে তাই হবে, এটা কিন্তু আমরা লিখতে পারবো না। এই কারণে আগে আমি উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করে নিয়েছি। দ্যাট মিন্স দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম করার মাধ্যমে প্রমাণ করে নিয়েছি যে টিআর সমান টিকিউ, যাতে করে একটি মান বেরোলেই আরেকটি মান আমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারি। কথা শেষ। অর্থাৎ 18 দাগের গ আমার সমাপ্তি। এইবার আমি চলে যাব দাগ নম্বর 8। প্রত্যেকে লেখো দাগ নম্বর 8। এটা বেশ কঠিন একটা এক্সট্রা, আমি আগেই বলবো। যেহেতু কঠিন, কাজেই প্রত্যেকে ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়া। বেশ কঠিন এবং বেশ ক্রিটিক্যাল। দাগ নম্বর 8। প্রত্যেকে লেখো সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন কি আছে? ভূমি, শিরোপদ, ভূমি, শিরোকোণ ও অপর কোণদ্বয়ের অন্তর দেওয়া আছে। অপর কোণদ্বয়ের অন্তর দেওয়া আছে। ত্রিভুজটি
আঁকতে হবে। ভূমি দেওয়া আছে, শিরক কোণ দেওয়া আছে ও অপর কোণদ্বয়ের অন্তর দেওয়া আছে। তিনটা জিনিস দেওয়া আছে, একটা হলো ভূমি, একটা হলো শিরক কোণ। আমি আগেই বলছি শিরক কোণ জিনিসটা কি, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে, এই তিনটি শীর্ষবিন্দুর যে কোনো একটি শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ হলো শিরক কোণ। সেটা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। এখন শিরক কোণ তো একটি কোণ, ওই কোণটা বাদ দিলে বাকি যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণের অন্তর, অন্তর মানে হলো বিয়োগফল, এটাও আমাদের দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি কি, তিনটা জিনিস। নাম্বার 1 ভূমি, মনে করো এটা হলো ভূমি। এরপরে কি দেওয়া আছে, শিরক কোণ। যদি আমি এই পাশে আঁকাই, মনে করো এটা হলো শিরক কোণ। আর কি দেওয়া আছে, অপর কোণদ্বয়ের অন্তর। প্রত্যেকে লক্ষ্য করো, এই ভূমি হলো a, শিরক কোণ হলো x এবং অপর কোণদ্বয়ের অন্তর হলো y। এই তিনটা জিনিস আমাদের দেওয়া আছে। আমি গতদিনও বলছিলাম যা যা দেওয়া আছে এগুলো দিয়ে আমি এই মুহূর্তে বিশেষ নির্বাচনটা বলতে পারবো, কিন্তু লিখতে পারবো না, কারণ চিত্রের কিছুটা আঁকার পরে বিশেষ নির্বাচন লিখতে হবে। আমি যদি বিশেষ নির্বাচন এখন বলি, মনে করি একটি ত্রিভুজের ভূমি a, শিরক কোণ x এবং অপর কোণদ্বয়ের অন্তর y দেওয়া আছে। আমি আবার বলি, মনে করি একটি ত্রিভুজের ভূমি a, শিরক কোণ x এবং অপর কোণদ্বয়ের অন্তর y দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, কিন্তু এই মুহূর্তে আমি এটা লিখতে পারবো না। কি করতে হবে, চিত্রের কিছুটা অংশ আগে আঁকতে হবে, তারপরে ওই চিত্রের নিচে লিখতে হবে বিশেষ নির্বাচন। এখন আমরা চিত্র আঁকা শুরু করি। প্রথমে যে কোনো একটি রশ্মি নাও, মনে করো এই রশ্মিটার নাম আমি দিলাম বি, আর এই পাশে মনে করো এম। যে কোনো রশ্মি বিএম হতে এ এর সমান করে, এ এর সমান করে কেটে নাও বিসি অংশ। এ ধরনের কাজ আমরা এর আগে অনেক সময় করছি। যে কোনো রশ্মি বিএম হতে বিসি সমান এ অংশ কাটি। দেখো আমরা কিন্তু অঙ্কনের অল্প কিছু কাজ ইতিমধ্যেই করে ফেলছি। যেহেতু অঙ্কনের কিছু কাজ করা হয়েছে, ঠিক এর নিচে লেখো বিশেষ নির্বাচন। প্রত্যেকে লেখো বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের ভূমি a, মনে করি একটি ত্রিভুজের ভূমি a, শিরক কোণ x এবং অপর কোণদ্বয়ের অন্তর। আমি আবারও বলি, মনে করি একটি ত্রিভুজের ভূমি a, শিরক কোণ x এবং অপর কোণদ্বয়ের অন্তর y দেওয়া আছে। অপর কোণদ্বয়ের অন্তর y দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আমি আবার বলি, বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের ভূমি a, শিরক কোণ x এবং অপর কোণদ্বয়ের অন্তর y দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমার বিশেষ নির্বাচন শেষ। এখন দেখো, অঙ্কনে যাওয়ার আগেই বা অঙ্কনের বিবরণ লেখার আগেই আমরা দুটো কাজ করে নেব। কি কাজ? x কোণকে সমদ্বিখণ্ডিত করো, y কোণকে সমদ্বিখণ্ডিত করো। প্রত্যেকে এই কাজটা আগে করে নাও।
আমি আগেই বলছি এই এক্সট্রাটা কিন্তু বেশ ক্রিটিক্যাল। আমি মনে করি আগে এক্স কোণকে সমদ্বিখণ্ডিত করো, আমি জাস্ট সিস্টেমটা দেখাই রাখছি, ওয়াই কোণকেও সমদ্বিখণ্ডিত করো। এক্স কোণকেও সমদ্বিখণ্ডিত করো, ওয়াই কোণকেও সমদ্বিখণ্ডিত করো। এরপরে আমরা অঙ্কনের বিবরণ লিখব। কি লিখব? প্রত্যেকে লেখো যে অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিএম হতে অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিএম হতে এ এর সমান করে, ছোট এ যেটা অর্থাৎ ভূমি, যে কোনো রশ্মি বিএম হতে এ এর সমান করে বিসি অংশ কাটি। এ এর সমান করে বিসি অংশ কাটি। বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি। বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি। এখন দেখো বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি লেখার পরে যে কাজটা এখানে বেশ একটু ক্রিটিক্যাল কাজ আমি বলি, দেখো এই এক্স কোণের এখানে, আমি আবারও বলি, বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি, এর পরে এক্স কোণের এইখানে কম্পাস বসাও। এক্স কোণের এইখানে কম্পাস বসায় যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকা হয়েছিল, বি বিন্দুতে বসায় ওই একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকো। আমি আবার বলি, কম্পাসটা নিয়ে এক্স কোণের এইখানে বসায় যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকা হয়েছে, বি বিন্দুতে বসায় একই ব্যাসার্ধ নিয়ে বি কিউ এর উপরে একটি বৃত্তচাপ আঁকো। আঁকার পরে এই এক্স কোণের অর্ধেকের সমান মাপ নিয়ে, এই যে কোণ এর যে কোনো অর্ধেক, হয় উপরের অর্ধেক অথবা নিচের অর্ধেক, অর্ধেকের সমান মাপ নিয়ে বি কিউ এর উপরে কম্পাসটা বসায় কেটে নাও। কেটে নাও, তাহলে এই কোণটা হবে হাফ এক্স কোণ, এটা নাম দাও পি। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো হাফ ওয়াই কোণের সমান করে। হাফ ওয়াই কোণের সমান করে কিভাবে আঁকতে হবে? কম্পাস নাও, কম্পাস নিয়ে ওয়াই কোণের এখানে বসাও। কম্পাস নিয়ে ওয়াই কোণের এখানে বসায় যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকা হয়েছিল, বি বিন্দুতে বসায় একই ব্যাসার্ধ নিয়ে বিপি এর উপরে একটি বৃত্তচাপ আঁকো। আমি আবারও বলি, ওয়াই কোণের এখানে কম্পাস বসাও, বসায় যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকা হয়েছিল ওই একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে বসায় একটি বৃত্তচাপ আঁকো। কার উপরে? বিপি এর উপরে। বিপি এর থেকে একটি বৃত্তচাপ আঁকো এবং সি বিন্দুতে বসায় নিচে অর্থাৎ বিসি এর থেকে উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকো। তার মানে এই কোণটা হবে হাফ ওয়াই কোণ, আবার এই কোণটাও হবে হাফ ওয়াই কোণ। দেখো এই জায়গা কিন্তু বেশ ক্রিটিক্যাল। আমি আবার বলি, কম্পাসটা নিয়ে ওয়াই কোণের এখানে বসাও, বসায় যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটা আঁকা হয়েছিল ওই ব্যাসার্ধ নিয়ে
বি বিন্দুতে বসায় বিপি এর উপরে একটি বৃত্তচাপ আঁকো, আর সি বিন্দুতে বসায় নিচের থেকে একটি বৃত্তচাপ আঁকো। আঁকানোর পরে এই ওয়াই কোণের অর্ধেক নিয়ে, অর্থাৎ অর্ধেকের মাপটা মেপে নিয়ে কি করো, এই যে বিপি এর উপরে বসায় কেটে নাও, আবার বিসি এর উপরে বসায়ও কেটে নাও। তার মানে পি বি আর এটা হলো হাফ ওয়াই কোণ, এবং ই সি বি এটাও কিন্তু হাফ ওয়াই কোণ। তাহলে এইখানে হাফ এক্স কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে, আর হাফ ওয়াই কোণের সমান করে দুইটা কোণ আঁকতে হবে, একটা এইখানে আর একটা এইখানে। এইবার তোমরা অঙ্কনের বিবরণে আরো কিছু কথা লিখে আসো। আমি আবার বলি, অঙ্কনের বিবরণ শুরু থেকে কি, যে কোনো রশ্মি বিএম হতে এ এর সমান করে বিসি অংশ কাটি, এটা কিন্তু আমি আগেই বলছিলাম। বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি। এরপরে লেখো, এখন বি বিন্দুতে কোণ কিউ বি পি সমান হাফ এক্স কোণ। আমি আবারও বলি, এখন বি বিন্দুতে কোণ কিউ বি পি সমান হাফ এক্স কোণ, এবং কোণ পি বি আর সমান হাফ ওয়াই কোণ আঁকি। লক্ষ্য করো, অঙ্কনের বিবরণটা আমি আরো একবার বলি, যে কোনো রশ্মি বিএম হতে এ এর সমান করে বিসি অংশ কাটি। এটা হয়েছে বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি। এখন বি বিন্দুতে কোণ কিউ বিপি সমান হাফ এক্স কোণ। আমি একটু লিখেও দিই, এখন বি বিন্দুতে কোণ কিউবিপি সমান হাফ এক্স কোণ, এবং কোণ পিবিআর সমান হাফ ওয়াই কোণ আঁকি। কি বললাম, বি বিন্দুতে কোণ কিউপিপি সমান হাফ এক্স কোণ এবং কোণ পিবিআর সমান হাফ ওয়াই কোণ আঁকি। এইবার লেখো, এবং সি বিন্দুতে কোণ বিসিই এবং সি বিন্দুতে কোণ বিসিই সমান হাফ ওয়াই কোণ আঁকি। তাহলে বি বিন্দুতে আঁকলাম দুইটা, হাফ এক্স কোণ হাফ ওয়াই কোণ, এবং সি বিন্দুতে কোণ বিসিই সমান হাফ ওয়াই কোণ আঁকি। সিই কমা বিআর কে ই বিন্দুতে ছেদ করে, সিই কমা বিআর কে ই বিন্দুতে ছেদ করে। এই পর্যন্ত দেখো হয় কিনা। এইবার যে কাজটা করতে হবে, এখন সি বিন্দুতে, তার আগে আমি কোণটা এঁকে নিই, এই কোণের সমান করে এইখানে একটা
কোণ আঁকতে হবে। লক্ষ্য করো, এই যে ই কোণ, প্রত্যেকে কম্পাস নিয়ে ই বিন্দুতে বসাও। ই বিন্দুতে বসায়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো। আমি আবারও বলি, কম্পাসটা নিয়ে ই বিন্দুতে বসাও, বসায়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো এবং সি বিন্দুতে বসায়ে একই ব্যাসার্ধ নিয়ে সি এর থেকে উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকো। আবারও বলি, দেখো, ই বিন্দুতে বসায়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, সি বিন্দুতে বসায়ে একই ব্যাসার্ধ নিয়ে সি এর থেকে উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকো। আঁকানোর পরে এই যে ই কোণের ভিতরের মাপটা কম্পাস দিয়ে মেপে নিয়ে এই বাহুতে বসায়ে কেটে নিয়ে যোগ করে দাও। আমি কি বললাম, এখন সি বিন্দুতে কোণ ইসিএ, কোণ ইসিএ সমান কোণ আরইসি আঁকি। এখন সি বিন্দুতে কোণ ইসিএ সমান কোণ আরইসি আঁকি। এরপরে লেখো সিএ কমা বিআর কে প্রত্যেকে লেখো সিএ কমা বিআর কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রত্যেকে লেখো, আমি বলছিলাম কি, ই বিন্দুতে কম্পাস বসায়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, সি বিন্দুতে কম্পাস বসায়ে একই ব্যাসার্ধ নিয়ে সি এর এখান থেকে উপরের দিকে একটি বৃত্তচাপ। এরপরে ভিতরের মাপটা মেপে নিয়ে নিচের বাহুতে বসায়ে কেটে নিয়ে যোগ করে দিতে হবে। আর লিখতে হবে কি, সি বিন্দুতে কোণ ইসিএ সমান কোণ আরইসি আঁকি। সিএ বিআর কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রত্যেকে লেখো, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রত্যেকে লক্ষ্য করো, আমি আগেই বলছিলাম যে এটা বেশ একটু ক্রিটিক্যাল, এবং এই যে আমি একবার বললাম, এই একবার আঁকালে কিন্তু এটা কোনো ক্রমেই মনে রাখতে পারবে না। এখন শুধু কথাগুলো শুনে নাও আর একবার আঁকায় নাও। ক্লাসের শেষে নিজেরা বাসায় বসে অন্তত পক্ষে 2 বার যদি এটা আঁকাতে পারো আর লিখতে পারো, শুধুমাত্র তখন এটা আয়ত্তে আনতে পারবে। আরেকটা বিষয় হলো, আমি প্রত্যেকটা সম্পাদ্যে বলেছিলাম যে এই যে সম্পাদ্য আমি আঁকলাম, এটা যদি প্রমাণ করে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। এই সম্পাদ্যের প্রমাণটা বেশ জটিল, তারপরেও আমি একটু বলার চেষ্টা করি। কেমন, এই যে ভূমি এ, এটা কিন্তু বিসি, আমি বলছি এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে ভূমি এ বিসি এটা কিন্তু আমার হয়ে গেছে। আর দুটো জিনিস, একটা হলো শিরোকোণ এক্স, আর একটা ছিল কি, অপর দুটো কোণের অন্তর হলো ওয়াই। এই প্রমাণটা আমি কিভাবে করব, তোমরা দেখো, কেউ কিচ্ছু লিখবা না, শুধু আমার ক্যালকুলেশনটা দেখবা। সেটা এরকম, আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে
যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই যে বিসিই ত্রিভুজ, বিসিই ত্রিভুজের বিই বাহুকে যদি আমি বর্ধিত করে দিই, বিই বাহুকে বর্ধিত করে দিলে কি কোণ পাওয়া যাবে? এইসি কোণ। তাহলে এইসি কোণ ইজ ইকুয়াল টু কি হবে? কোণ বিসিই প্লাস কোণ ইবিসি। দেখো, কোণ ইবিসি প্লাস কোণ বিসিই। এখন দেখো ইবিসি এই কোণটা কতটুকু? এই কোণটা হলো 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ মাইনাস হাফ ওয়াই কোণ। লক্ষ্য করো, বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকছিলাম, তার মানে কিউবিসি হলো 90 ডিগ্রি। এই কিউবিসি থেকে এই হাফ এক্স কোণ আর হাফ ওয়াই কোণ বাদ হয়ে যাবে। কেন? ইবিসি কোণ লিখছি। তাহলে ইবিসি কোণ মানে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ মাইনাস হাফ ওয়াই কোণ, আর এর সঙ্গে যোগ হবে বিসিই। বিসিই মানে হলো হাফ ওয়াই কোণ। তাহলে কি হলো যোগ করলে? 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। প্রত্যেকে দেখো, ইবিসি হলো 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ মাইনাস হাফ ওয়াই কোণ, আর বিসিই হলো হাফ ওয়াই কোণ। কেন? এই যে বিসিই যে কোণটা, এটা হলো হাফ ওয়াই কোণ, ওর সঙ্গে যোগ করে দিলে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। অর্থাৎ এইসি কোণটা আমি বের করলাম 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। তাই যদি হয় তাহলে এসিই, দেখো প্রত্যেকে এসিই এই কোণটাও কিন্তু হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। যদি বলা হয় স্যার কারণটা কি, কেন হবে? উত্তরটা হলো এই কোণের সমান করে আমি এই কোণটা আঁকছিলাম। এই কোণটা যদি 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ হয়, এই কোণটাও হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। প্রত্যেকে একটু লিখে নাও এবং হিসাবটা একটু বোঝার চেষ্টা করো। এটা আমাদের লেখা লাগবে না, প্রমাণটা কোথাও লেখা লাগবে না, কিন্তু শুধুমাত্র বুঝে নেওয়ার জন্য যে কিভাবে এটা আসে, এই বোঝার জন্য মূলত আমি এই হিসাবটা করছি। এখন দেখো, এই যে বিএসি কোণ, অতএব কোণ বিএসি অর্থাৎ এ কোণ, এটা সমান আমি কি বলতে পারি? দেখো তো, 180 ডিগ্রি মাইনাস কোণ এইসি মাইনাস কোণ এসিই। যদি বলা হয় কেন, প্রত্যেকে লক্ষ্য করো, এইসি কিন্তু একটা ত্রিভুজ। এইসি ত্রিভুজের এ কোণ, ই কোণ আর সি কোণ, এই তিনটে যোগ করলে অবশ্যই 180 হবে। তাহলে এ কোণ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 180 ডিগ্রি মাইনাস এই কোণ মাইনাস এই কোণ। এখন মান বসাবো। কেমন? 180 ডিগ্রি মাইনাস, দেখো এইসি কোণ কত? 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স, তাহলে মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ এক্স মাইনাস এসিই কোণ, এটা কত হবে? মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ এক্স। লক্ষ্য করো, যদি আমি মান বসায় দিই, এই প্লাস 180 ডিগ্রি মাইনাস 90 কেটে যায়, তার মানে হাফ এক্স কোণ আর হাফ এক্স কোণ যোগ করলে হবে এক্স কোণ। এক্স কোণটা কি ছিল? শিরক কোণ। তাহলে এ কোণটা হলো আমার সেই শিরক কোণ, বিসিটা হলো ভূমি, এ কোণটা হলো শিরক কোণ। আরেকটা জিনিস আমার দেওয়া ছিল, সেটা হলো অপর কোণ দ্বয়ের অন্তর, দ্যাট মিন্স বিয়োগফল। এখন দেখো, অপর কোণ দুটো কোনটা কোনটা? একটা হলো এসিবি আর একটা হলো এবিসি। এখন দেখো, এই যে এসিবি আমি যদি লিখি
কোণ এসিবি মাইনাস কোণ এবিসি। প্রত্যেকে একটু লক্ষ্য করো, এসিবি, এসিবি মানে কি? এসিই প্লাস ইসিবি। আমি যদি লিখি এসিই প্লাস ইসিবি মাইনাস এবিসি। এখন শুধু মান বসানোর পালা। দেখো এসিই, এখান থেকে এসিই সমান হলো 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। এবার ইসিবি, ইসিবি মানে হলো হাফ ওয়াই কোণ মাইনাস, দেখো এবিসি, এবিসি মানে হলো ইবিসি, যার নাম এবিসি, যার নাম এবিসি তার নাম ইবিসি। তাহলে ইবিসি কোণের মান কিন্তু আগেই আমি বলছিলাম কি, 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স মাইনাস হাফ ওয়াই। তাহলে মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ এক্স প্লাস হাফ ওয়াই, কারণ আগে যেহেতু মাইনাস। দেখো এই হিসাবগুলো একটু খাতায় লিখেও না, পরবর্তীতে তোমরা আবার একটু মিলায়ে দেখবে যে আমি যে কথাগুলো বলছি তার সঙ্গে আসলে এর কতটুকু মিল আছে। লক্ষ্য করো, আমার কিন্তু সবগুলো জিনিস দেখানো শেষ। সবগুলো জিনিস বলতে ভূমি বিসি সমান এ, বিএসি হলো শিরক কোণ এক্স, আর অপর দুটো কোণের অন্তর হলো ওয়াই। তাহলে ভূমি, শিরক কোণ এবং অপর দুটো কোণের অন্তর আমি পরপর যথাক্রমে তিনটে জিনিস এ, এক্স এবং ওয়াই তিনটাই কিন্তু প্রমাণ করে দিলাম। হয়তো এই প্রমাণটা একটু ক্রিটিক্যাল, কিন্তু কয়েকবার যদি ট্রাই করো তখন কিন্তু এই প্রমাণটা বেশি কঠিন থাকবে না। আর প্রমাণ করে যদি শিখে রাখা যায়, আমি মনে করি সেক্ষেত্রে মনে রাখাটা তুলনামূলক সহজ হয়। এই কারণে এই কথাগুলো সব একটু খাতায় প্রত্যেকে লিখে রাখো। পরবর্তীতে এই চিত্রটা আঁকানোর পরে এইগুলো পরপর মিলায়ে দেখবা। প্রথমে এইসি কোণ বের করবা 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স, তাহলে এসি কোণ হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স। বিএসি বের করবা, আসবে এক্স। এসিবি মাইনাস এবিসি আসবে ওয়াই। যখনই আসবে তখন দেখবা ভূমিও পেয়ে গেছো, শিরক কোণও পেয়ে গেছো, অপর কোণ দ্বয়ের অন্তরও পেয়ে গেছো। এর মাধ্যমে আমি বলবো আমার 8 দাগের সমাপ্তি। আমি শুরুতেই বলেছিলাম আজকের দিনে মেইনলি আমি দুইটা এক্সট্রা নিয়ে আলোচনা করব। একটা ছিল 8 দাগ, আর একটা ছিল দাগ নম্বর 18 এর গ, এবং এর মাধ্যমে আমি এই অধ্যায় থেকে বিদায় নেব। যেহেতু এটা হায়ার ম্যাথের অধ্যায়, পরবর্তীতে আমি একটু কথা বলবো, সেটা হলো হায়ার ম্যাথের অধ্যায়ের পরে আমি চলে যাব জেনারেল ম্যাথে। এবং জেনারেল ম্যাথের বিষয়টা হলো এই, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সিলেবাসে আছে, অর্ধবার্ষিক পরীক্ষায় ছিল ত্রিকোণমিতি 9.1, 9.2, জেনারেল ম্যাথের কথা বলছি, এবং এটা কিন্তু আমি পুরোটাই করাই দিয়েছিলাম। এরপরে বার্ষিক পরীক্ষায় আর ত্রিকোণমিতি ছিল না। তোমরা সিলেবাস করলে দেখতে পাবা বার্ষিক পরীক্ষায় ত্রিকোণমিতির পরিবর্তে থাকবে পরিমিতি। কত অনুশীলনী 16.1 আর 16.2। এই দুইটা অনুশীলনী থেকে বার্ষিক পরীক্ষায় 3টা দাগ থাকবে, এটা কথা ছিল, লেখাও আছে। যদি বার্ষিক পরীক্ষা তোমাদের হয় তাহলে এটাই হবে। 16.1 এবং 16.2 দুইটা অনুশীলনী যদি তোমরা সলভ করতে পারো, এইখান থেকে 3টা দাগ
সিকিউতে পরীক্ষায় আসবে এবং দুইটা দাগ তার ভিতরে অ্যান্সার করতে হবে। অর্থাৎ এই 16.1 আর 16.2 দুটো অনুশীলনী সলভ করলেই আমরা কিন্তু তিনটা দাগের প্রিপারেশন হয়ে যাবে। এর আগে জেনারেল ম্যাথে আমি বার্ষিকের জন্য একটা দাগের প্রিপারেশন করাইছি, সেটা হলো অধ্যায় 4 থেকে। ইতিমধ্যে পরীক্ষাও নিয়েছি। অধ্যায় 4 থেকে তোমরা একটা দাগ কমন পাবে, আর অধ্যায় অনুশীলনী 16.1 16.2 থেকে তিনটা দাগ কমন পাবে। তার মানে আমি যদি 16.1 16.2 করাতে পারি, আমি বলবো 11টা দাগের 4টা দাগের প্রিপারেশন আমাদের বার্ষিকের জন্য শেষ। 4টা দাগের প্রিপারেশন, এবং আমি চাইবো এই 16.1 এবং 16.2 আগামী ক্লাসে আলোচনা করতে। তবে তার আগে আমি দুই একটা কথা একটু বলি, প্রত্যেকে খেয়াল করো। আমরা যখন ছোট ক্লাসে ত্রিভুজের ভাগ, অর্থাৎ যদি বলি কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, উত্তর হলো 3 প্রকার। যদি বলি বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার, উত্তর হবে 3 প্রকার। বাহু ভেদে কি কি? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোণ ভেদে কি কি? সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এখন এই যে বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এই 3 প্রকার ত্রিভুজেরই ক্ষেত্রফল নির্ণয়ের 3টা সূত্র আছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে √3/4a²। এরকম সমদ্বিবাহুর ক্ষেত্রেও সূত্র আছে, বিষমবাহুর ক্ষেত্রেও সূত্র আছে। এই ধরনের 6 থেকে 7টা সূত্র নিয়ে আমি 16.1 অনুশীলনীতে আলোচনা করব। প্রথমত 3টা সূত্র 3টা ত্রিভুজের। কোন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a²। সমদ্বিবাহুর ক্ষেত্রে কি সূত্র, বিষমবাহুর ক্ষেত্রে কি সূত্র। তোমরা একটু 16.1 এর বই দেখবে, এবং আগামী ক্লাসে 16.1 অনুশীলনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে জেনারেল ম্যাথ থেকে। আপাতত